এ বিষয়ে খবরাখবর জানাতে আদালতে আছেন সহকর্মী মাইনুল মারুফ, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মাইনুল, আদালতের কার্যক্রম কখন শুরু হবে, রায় ঘোষণার পরের প্রক্রিয়াগুলো কি? সর্বশেষ যে তথ্য সে অনুযায়ী 11টার পরে কিন্তু রায় ঘোষণা হবে। আসামিদের কিন্তু সকালে ইতিমধ্যে আনা হয়েছে এবং তারা কিন্তু এই যে ঠিক আমার পেছনে যে গারদ রয়েছে সেই গারদেই রয়েছেন এবং হয়তো 10:30টার পর তাদেরকে এজলাসে তোলা হতে পারে। এবং আপনার যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে লাইভে, যে এই মামলাটি হতে যাচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসের সবচেয়ে দ্রুততম মামলার রায় এবং এই ঘটনার মাত্র যেদিন ঘটনা ঘটেছে তার মাত্র 20 দিনের মাথায় কিন্তু রায় হচ্ছে এবং বলা যায় যে বিচার শুরুর মাত্র 4 দিন এই মামলায় যারা ভুক্তভোগী রয়েছে, যে ভুক্তভোগী এবং ভুক্তভোগীর পরিবার যেন দ্রুত বিচার পায় এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখেছি যে অবকাশকালীন সময়ও কিন্তু কোর্ট চলেছে এবং সেই সময় কিন্তু বিচার সম্পন্ন হয়েছে এবং একদিনেই কিন্তু 16 জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছিল এবং এরপর দিন আত্মপক্ষ সমর্থন ছিল, তারপর দিন যে যুক্তিতর্ক উপস্থাপন, এরপর কিন্তু রায়ের দিন ঘোষণা। এই সব মিলে বলা যায় যে বাংলাদেশে আজকে একটি নজির স্থাপিত হতে যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই হয়তো কোর্ট শুরু হবে, তখন কিন্তু রায় হবে। এবং আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তারা করছেন, কারণ যে নির্মমতা এই ঘটনার, এই নির্মমতা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি বাদে অন্য কোনো শাস্তি তারা কল্পনাও করতে পারেন না। এবং আমরা কোর্টে যখন ছিলাম এই ঘটনাগুলোর বর্ণনা যখন সাক্ষীরা দিয়েছেন, যখন যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে, সব বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এবং ঘটনার নির্মমতা কিন্তু বলা যায় যে অনেকটাই প্রমাণিত এবং বিচারক আজ সিদ্ধান্ত নেবেন এই ঘটনার সাজা কি হবে। এবং আমরা যখন আত্মপক্ষ সমর্থনের যেই দিনটি ছিল সেদিন কিন্তু আমরা দেখেছি যে আসামি যে ছিল সোহেল, সে কিন্তু বলেছে সে দোষী এবং সে কিন্তু ক্ষমা চেয়েছিল এবং সে এই দ্বারাই কিন্তু বলা যায় যে মামলা কিন্তু প্রমাণিত ইতোমধ্যেই হয়ে গিয়েছে। ইতোমধ্যে সে এর আগে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিও দিয়েছিল। এরপর আজ অবশেষে সেই মামলার কিন্তু রায়ের জন্য কিন্তু দিনটি নির্ধারিত রয়েছে এবং কিছুক্ষণ পর এই মামলার রায় হবে। সেই অপেক্ষায় কিন্তু গণমাধ্যম কর্মী থেকে শুরু করে পুরো দেশের মানুষ এবং সবাই কিন্তু এই মামলার কিন্তু একটি সর্বোচ্চ সাজাই আশা করছেন এবং দ্রুত যাতে সেই সাজা কার্যকর হয় সেই ব্যাপারেও কিন্তু তারা বলেছেন। এবং এই আজকে যদি সর্বোচ্চ সাজা হয়, এই ডেথ রেফারেন্স হয়তো বা এই সপ্তাহের মধ্যেই যা পাঠানো হবে হাইকোর্টে, সেইখানে ডেথ রেফারেন্সের শুনানি হবে। যদি আসামিপক্ষ আপিল করে তার শুনানি হবে, রাষ্ট্রপক্ষ যদি কোনো কারণে আপিল করে কোনো একটি ইস্যুতে সেটিও শুনানি হবে। এরপর সেটি যদি হাইকোর্ট যদি সাজা বহাল রাখে তবে আবার আপিল বিভাগে যাবে। যদি আসামিপক্ষ আপিল করে সেই আপিলের শুনানি শেষে আরও কয়েকটি ধাপ পেরিয়ে কিন্তু পরে সাজা কার্যকর হবে এবং এই লক্ষ্যে যাতে দ্রুত উদ্যোগ নেওয়া হয় এই সাজা কার্যকরের ব্যাপারে ইতোমধ্যে কিন্তু ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আমরা দেখেছি আইনজীবীরা আহ্বান জানিয়েছেন যাতে হাইকোর্টে একটা আলাদা বেঞ্চ গঠন করা হয়, বেঞ্চ গঠন করে হলেও যেন এই মামলাটি দ্রুততম সময়ে শেষ করা হয় এবং আসামিদের যে সাজা, সেই সাজা যেন দ্রুত কার্যকর করা হয়। কারণ ইতোপূর্বে বিভিন্ন ঘটনায় দেখা গেছে যে নিম্ন আদালতে বা বিচারিক আদালতে সাজা হলেও সেই সাজা হাইকোর্টে কিন্তু বছরের পর বছর আটকে থাকে, এমন অনেক ঘটনায় কিন্তু রয়েছে। ফলে একটি কিন্তু অবিশ্বাস সৃষ্টি হয় বিচার বিভাগের প্রতি। সেই অবিশ্বাস দূর করতে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে যাতে সাজা কার্যকর হয় সেই ব্যাপারটি কিন্তু আহ্বান জানানো হয়েছে সকল পক্ষ থেকেই। এবং আসামি পক্ষের কথা যদি আমি একটু বলি, বা এই মামলায় কিন্তু কোনো আইনজীবী কিন্তু আসামি পক্ষের হয়ে লড়তে কিন্তু অস্বীকৃতি জানিয়েছিলেন। পরবর্তীতে রাষ্ট্র থেকে বা সরকার থেকে কিন্তু একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয় সোহেল এবং স্বপ্নার জন্য এবং তিনি কিন্তু তাদের পক্ষ হয়ে কিন্তু আদালতে কথা বলেছেন এবং সোহেল স্বপ্নার যে সকল বিষয়গুলো রয়েছে তাদেরকে ডিফেন্ড করার মতো সেই সকল বিষয়গুলো তুলে ধরেছিলেন। তবে সোহেল কিন্তু এর আগে 164-এ যখন জবানবন্দি দিয়েছেন তিনি পুরো ঘটনার দায় স্বীকার করেছেন। পরবর্তীতে তিনি আবার আরও একজনের নাম বলেছিলেন, যদিও সেটি গ্রহণযোগ্য না। আদালত রাষ্ট্রপক্ষ বলছে যে তিনি 164-এ কখনোই এই ঘটনা তাদের নাম বলেননি, কিন্তু পরবর্তীতে যেহেতু কারাগারে ছিলেন সেই কারাগারি থেকে অন্য কোনো কয়েদির পরামর্শে হয়তো তিনি এমন আরেকটি নাম, তিনি ডলার নামে একটি নাম বলেছেন। অর্থাৎ সেই নামটির কোনো ভ্যালিডিটি নেই, অস্তিত্ব নেই, এই ঘটনার সাথে সম্পৃক্ততা নেই, কিন্তু বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই নামটি উচ্চারণ করা হয়েছিল। এবং পরবর্তীতে কিন্তু এই বিষয়টি কিন্তু রাষ্ট্রপক্ষ টোটালি বিষয়টি কিন্তু আদালতে তুলে ধরেছেন এবং
আসামিপক্ষের আইনজীবী বলছিলেন তিনি নেশাসক্ত, সেই সুবাদে তিনি যখন এই ঘটনা ঘটিয়েছিলেন তিনি হয়তো যে সুস্থ মাথায় ছিলেন না, কিন্তু রাষ্ট্রপক্ষ বলছেন যে সেই দিন যেই দিন ঘটনা ঘটানো হয়েছিল সেই দিন তিনি কোনো নেশা করেননি এবং সুস্থ স্বাভাবিক এবং পরিকল্পিতভাবে তিনি এই ঘটনা ঘটিয়েছেন এবং ঘটনা ঘটানোর পর যে ছোট্ট রামেশার উপরে বর্বর নির্যাতনের পর তার দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়, পরবর্তীতে তার শরীর ক্ষতবিক্ষত করা হয়, হাত আলাদা করা হয় লাশ গুমের উদ্দেশ্যে। আর এই সকল ঘটনায় তাকে সাপোর্ট দিয়েছিলেন বা সাহায্য করেছিলেন তার স্ত্রী। এবং সেই ঘটনায় আদালত বলেছে যদি সোহেলের যদি দোষ প্রমাণিত হয় তাহলে সোহেলের যে সাজা হবে তার স্ত্রী স্বপ্নারও কিন্তু একই সাজা হবে এবং সেই সূত্র ধরেই কিন্তু বলা যায় যে আজ যদি সোহেলের সর্বোচ্চ সাজা হয় তাহলে হয়তো স্বপ্নারও কিন্তু সর্বোচ্চ সাজাই হতে পারে। এবং আর কিছুক্ষণ পরে কিন্তু আদালত শুরু হবে, তখন অবশ্যই জানিয়ে দেব যে আসলে মাইনুল মারুফ, পুরো দেশ ও জাতি অপেক্ষা করছে এই রায়টি শোনার জন্য। আপনি আদালত প্রাঙ্গণে আছেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আমরা এই বিষয়ে আপডেট আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাবো। দর্শক, পল্লবী শিশু রামেশা ধর্ষণ ও হত্যা মামলার চাঞ্চল্যকর রায় হবে আজ বেলা 11টা নাগাদ। এই রায়টি হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসুর সালেকিন এই রায় ঘোষণা করবেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর।